দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ে নানা অনিশ্চয়তা, কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও শেষ মুহূর্তে জাহাজ না চালানোর ঘোষণা মালিকদের, হতাশ দ্বীপের বাসিন্দারা। দীর্ঘ সাগর পাড়ি দিয়ে যাওয়া আসা যে 14 থেকে 16 ঘন্টা, কোনো পর্যটক এ পর্যন্ত সারা দেয়নি। নভেম্বরের শিপ আসবে কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে, তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ। চট্টগ্রামে অস্থির নিত্যপণ্যের বাজার, 80 টাকার নিচে মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনকে ঘিরে অস্থির খাগড়াছড়ির বর্মাছড়ি, ব্যাহত সন্ত্রাস দমন কার্যক্রম, উস্কানির অভিযোগ ইউপিডিএফ এর বিরুদ্ধে। ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেওয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন জাহাজ মালিকরা। এহসান আল কুতুবিকের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে, এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনও সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝতাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরের শিপ আসবে কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে, তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ। ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে হবে। আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না।
এদিকে নভেম্বরে সেন্ট মার্টিনে রাতে অবস্থানের সুযোগ না থাকায় পর্যটক খরার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিবাদ জানিয়ে জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই দীর্ঘ সাগর পাড়ি দিয়ে যাওয়া আসার যে 14 থেকে 16 ঘন্টা কোনো পর্যটক এ পর্যন্ত সাড়া দেয়নি। তারা সবাই অনীহা প্রকাশ করছে। আমাদের সাথে কারোর সাথে কনসার্ন না করে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। সুতরাং জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। জাহাজ মালিকদের এমন ঘোষণায় সেন্ট মার্টিন ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। চট্টগ্রামের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বহনকারী একটি বাস উল্টে আহত হয়েছেন অন্তত 20 পুলিশ সদস্য। বিকেলে দামপাড়া ওয়াসা মোড় সংলগ্ন পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশবাহী বাস। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। আহত হন নারী পুলিশ সহ অন্তত 20 জন। আহতদের কয়েকজনকে পুলিশ লাইন্স হাসপাতালে এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, আজ সারাদিনই সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। এখনও সবশেষ তথ্য জানবো আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে। তুহিন, জাহাজ মালিকদের যে সিদ্ধান্তের কথা আমরা সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, সেই সিদ্ধান্তের পেছনে কি কারণ জানতে পারলেন, আর দ্বীপের বাসিন্দারা এই বিষয়ে কি বলছেন? সোহার, আসলে জাহাজ মালিকদের এই সংগঠনের যে প্রতিবাদ বা তারা যে আগামীকাল থেকে যে তাদের জাহাজ চালাবে না, যেটা প্রশাসন ঘোষণা দিয়েছিল, সে প্রেক্ষিতে দ্বীপে একটি বিরূপ প্রভাব পড়েছে। অর্থাৎ তারা যে আশঙ্কা করেছিল যে নানা কারণে আগামীকাল থেকে পর্যটকদের আসার যে রাস্তাটা সেটা খুব একটা স্মুথ হচ্ছে না, সেটা দেখার জন্য আমরা দ্বীপের চারদিকে যে নিরাপত্তা সেগুলো দেখার জন্য বের হয়েছিলাম। আমরা এখনও দেখছি দ্বীপের চারদিকে নিরাপত্তায় কোস্টগার্ড সহ নৌবাহিনী সহ তারা যেভাবে নিরাপত্তা দিচ্ছে, এই অঞ্চলটিকে নিরাপত্তা নিশ্চিত করছে। কিন্তু সেই তুলনায় এতদিন পর পর্যটকদের আসার জন্য যে ব্যবস্থাগুলো, তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য যে ব্যবস্থাগুলো থাকা দরকার, তার কিছুই আমাদের চোখে পড়েনি। এমনকি মনে হচ্ছে না যে আগামীকাল থেকে এখানে চালু হবে। যারা দীর্ঘদিন এখানে ট্যুরিস্ট ব্যবসা করে আসছিলেন, যাদের কটেজগুলো 2-3 মাসের কটেজ ভাড়া দিয়ে তারা সারা বছর ব্যবসা করতেন, বা দ্বীপের যে দ্বীপের বাসিন্দা যারা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করেন, বেশি আপনাকে যদি বলি যে দ্বীপের মাত্র 10 ভাগ মানুষ মৎস্যজীবী, আর বাকি 90 ভাগ বিভিন্ন ছোটোখাটো দোকান বা অন্যান্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন, বা ট্যুরিস্টরা যখন আসে তাদেরকে 2-3 মাস সময় দিয়ে তারা সারা বছরের ইনকামটা উঠে নেন এবং সেই অনুযায়ী চলেন। সেটার জন্য তারা খুবই হতাশ হয়ে পড়েছেন যে এরকম ব্যবস্থাপনা থাকলে, বিশেষ করে রাতে যদি অবস্থান করার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই এলাকার এত আয়োজন, এত নিরাপত্তা ব্যবস্থা, এত কিছু করে সাধারণ দ্বীপবাসীর জন্য কতটুকু লাভ হবে, বা যে অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে, অর্থনীতি হুমকির মুখে পড়েছে, তা কতটুকু রক্ষা হবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান। তারা আশা করছেন প্রশাসন হয়তো তাদের সিদ্ধান্ত বদল করবে এবং অন্তত 2 মাসের জন্য তাদেরকে রাত্রি যাপন সহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের বিনোদনের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য তারা কার্যকর পদক্ষেপ নেবেন। সোহার, অনেক ধন্যবাদ তুহিন, গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন। সবজি, মাছ, মুরগি সব ক্ষেত্রেই চড়া দামের ভোগান্তিতে চট্টগ্রামের ক্রেতারা। 80 টাকার নিচে মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। সাগরের মাছের দামও কেজিতে 500 টাকা বেশি। সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না বলছেন ক্রেতারা। সীতাকুণ্ড, দোহাজারী সহ বিভিন্ন উপজেলা থেকে নগরীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা জাতের শীতকালীন সবজি। তবে দাম এখনো চড়া। সবজি সংকট না থাকলেও লাউ, পেঁপে, কুমড়া ছাড়া 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি, অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছে, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজি প্রতি 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। সরবরাহ বাড়লে আরো কমবে দাম। লাউর কেজি 40 টাকা 30 টাকা। ফুলকপি এখানে দাম বাড়তে সিজন নাই তো, এখানে নতুন তো 140 টাকা 20 টাকা 30 টাকা। কচু ছড়া 60 টাকা, তারপর আপনার কাঁচামরিচ 120 টাকা, তারপরে আপনার মূলো 80 টাকা। 80 টাকার নিচে কোনো তরকারি নেই। পালং শাক নিয়েছে 100 টাকা দিয়ে, পালং শাক 20 টাকা দিয়ে নিয়ে মানুষ। ফুলকপি আসলে 160, এখন 100। আগে সিম আসলে 140, 160, এখন 100 টাকা হয়েছে।
সাগরে মাছ ধরা শুরু হলেও স্বস্তি নেই ক্রেতাদের। সরবরাহ না বাড়ায় মাছের দাম কেজি প্রতি 150 থেকে 500 টাকা পর্যন্ত বেশি। সবচেয়ে বেশি ইলিশের দাম। আপনার 800 টাকা কেজি, কিন্তু এটা মাছের দাম কেজি 600 টাকা কেজি, 200 দাম বাড়তি। রুই মাছ কিন্তু 350 টাকা কেজি, তাহলে বেশি না? নর্মালি তো বেশি। পোয়া মাছ 400 টাকা কেজি। এখন তো ফিশিং এর মাছ অল্প অল্প ধরা খায় নিয়ে আসে, ট্রোলিং এর যেটা আসবে তখন দাম কমবে। আমাদের জন্য ইলিশ খাওয়া সম্ভব না, দূর থেকে তাকায় দেখা ছাড়া আর কি সম্ভব না। বড় মাছ 2600 টাকা 250 টাকা এরকম কেজি, এখন কেজিতে প্রায় 300-400 টাকা করে বেশি গেছে, আর ইলিশ মাছের কাছে প্রায় 1000 টাকা। দেশি মুরগির দাম বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লার, সোনালী ও লেয়ার মুরগির দাম। তবু ক্রেতাদের দাবি দাম এখনো নাগালের বাইরে। দেশি মুরগি আসলে 600 টাকা, 620 টাকা, এখন হচ্ছে 650 টাকা, 30 টাকা দেশি মুরগি বাড়ছে। দেশি মুরগি এখন কম আসতেছে, তো ওই জন্য 50 টাকা বাড়ে গেছে কেজি। 170 করে এখনো পর্যন্ত রেট কমে নাই, তো সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত এটা কি স্বাভাবিক না? আমরা তার বুঝতে পারতেছি না কি জন্য এত দাম বাড়ছে। আমাদের তো এরকম ইনকাম করে না লোকটাই, তো আমাদের তো কষ্ট হতো না। নিত্যপণ্যের বাজারে তদারকির অভাব ও সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না, অভিযোগ সাধারণ মানুষের। আগে 400 টাকা, 350 টাকা, 450 টাকার মধ্যে বাজার কমপ্লিট, এখন 700 টাকা 800 টাকা লাগতেছে। সিন্ডিকেটে তদারকির অভাব, এত নাহলে আমাদের সবজি সিজন মোটামুটি, এত দাম তার কথা না। সঠিক মনিটরিং না হওয়ার কারণে হচ্ছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে খেলোয়াড় ঠিকই আছে, শুধু রেফারি পরিবর্তন হয়েছে। বাজার তদারকিটা আরেকটু যদি সরকার মনিটরিং করতো তাহলে হয়তো আরো ভালো হতো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড়ে বাধার মুখে পড়ছে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম। সন্ত্রাস দমনে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনাকে ঘিরে উত্তপ্ত খাগড়াছড়ির বর্মাছড়ি। সেনাবাহিনীর প্রশাসনের দাবি, কৌশলে পাহাড়িদের ভুল বুঝিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। অপারেশন উত্তরণ অভিযান থামাতে তৎপর তারা। আপনার কোনো ক্ষতি করেছে আজ পর্যন্ত? আমি শান্তিতে আসি বলতেছি। তা ভালো তো, আমরাও তো শান্তিতেই আছি। সশস্ত্র সন্ত্রাসীদের গোপন তৎপরতা বন্ধে সম্প্রতি খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ির বর্মাছড়ির গহীন অরণ্যে অস্থায়ী সেনা ক্যাম্প করতে গেলে এভাবেই বাধার মুখে পড়ে সেনাবাহিনী। সমস্যাটা বলতে হবে। সমস্যা এখানে লেখা আছে স্যার, আমরা মুখে মূলত খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে এই বর্মাছড়ির অবস্থান। দুর্গম পাহাড়ি এলাকা, যেখানে সশস্ত্র কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা হয় বলে দাবি সেনাবাহিনীর। সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। পাহাড়িদের জায়গা দখল করে অস্থায়ী সেনা ক্যাম্প বানানো হচ্ছে, এমন অপপ্রচার চালিয়ে স্থানীয়দের উস্কে দেয় ইউপিডিএফ। সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে খিরাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সাথে বৈঠক করে সেনাবাহিনী ও প্রশাসন। 622 নম্বর যে জায়গার কথা বলতেছেন, সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং কাগজ এবং পেপারসে দেখা যাচ্ছে। কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি যে ক্যাম্প চাচ্ছে না তারা, ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আভিযানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন। এলাকাবাসীর দাবি আপনারা মেনে নেন। ক্যাম্পটি রিজার্ভ ফরেস্টের আওতাধীন জমিতে স্থাপন হলেও পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশের দাবি এটি বিহারের জায়গা। তবে কোনো দলিল বা নথিপত্র দেখাতে পারেনি কেউ। ওটা বনবিভাগে পড়ে নাই মনে হয়, কারণ ওই বাক্সুরির পশ্চিম ফার্স্টে ওটা আমার যে জানার মতো আর কি, ওদিকে তো বনবিহারে এটা তো হিল ট্যাক্সের ভিতর পড়েছে। ইউপিডিএফ সহ আঞ্চলিক সশস্ত্র দলগুলোর অপরাধ দমনে 18 অক্টোবর থেকে বর্মাছড়িতে সেনা অভিযান শুরু হয়। এজন্য স্থাপন করা অস্থায়ী ক্যাম্পটি সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশে, যা বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে 500 মিটার পশ্চিমে অবস্থিত। সেনা অভিযানের মুখে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বর্মাছড়ি ছেড়ে কালাপাহাড় এবং ফটিকছড়ির দুর্গম অঞ্চলে অবস্থান নেয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙামাটির রাজবন বিহারে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চিবরদান। দুপুরে রাজবন বিহারের মাঠে 49তম কঠিন চিবরদান উৎসবে
বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে জীবনদান অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মদেশনায় পাঠ করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের। অনুষ্ঠানে প্রজ্ঞালঙ্কার মহাথের বলেন, পৃথিবী থেকে দুঃখ গ্লানিবোধ মুছে ফেলার মাধ্যমে মানব হিতার্থে জীবনযাপন করতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই দিনব্যাপী কঠিন জীবনদান উৎসব। তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী ওয়েডিং ফ্যাশন লাইফস্টাইল এক্সপো। শুরু থেকেই ক্রেতা দর্শনার্থী সমাগমে উৎসব মুখর মেলা প্রাঙ্গণ। তারকা মানের একটি হোটেলে অনুষ্ঠিত হওয়া এই মেলা পরিদর্শন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের 60টি স্টলে পোশাক, জুয়েলারি, কসমেটিক্স, বিয়ের সাজ পোশাক সহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ক্রেতা ও গ্রাহকদের সাড়া পেয়ে খুশি উদ্যোক্তা এবং আয়োজকরা। বুধবার শুরু হওয়া মেলার শেষ দিন আজ। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো একদিনের মেকআপ মাস্টার ক্লাস, ব্রাইডাল প্রতিযোগিতা ও প্রাইড অফ উইমেন অ্যাওয়ার্ড। নগরীর একটি ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করে বাতি ট্রেনিং ইনস্টিটিউশন ফর উইমেন। দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেকআপ আর্টিস্ট, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তারা অংশ নেন। আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত মেকআপ আর্টিস্ট ও বাতির প্রতিষ্ঠাতা শামীমা শিরা অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন এবং আধুনিক বিউটি টেকনিক সম্পর্কে ধারণা দেন। এমন আয়োজন নারীদের দক্ষতা ও আত্মনির্ভরতার পথে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিউটি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই বিউটিফিকেশন সেক্টরটাতে তাদের কাজের আগ্রহ, তাদের এখানকার ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের যে নলেজ, সেগুলোকে বাড়ানোই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এবারে বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ চট্টগ্রামে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। এর মধ্যে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম 2 ম্যাচ হেরেছে বাংলাদেশ। হারের বৃত্তে বন্দী ফিল সিমন্সের দল শেষ ম্যাচের আগে অনুশীলন না করে হোটেলে বিশ্রামে কাটিয়েছে। ঘুরে দাঁড়ানোর স্পৃহা যেমন মাঠে দেখা যায় না, ঠিক তেমনি ম্যাচের আগে অনুশীলনে দেখা মেলেনি ফিরে আসার তাগিদ। অথচ সিরিজ জয় নিশ্চিত করার পরও ক্যারিবীয়রা ঠিকই করছে ট্রেনিং। ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন উইন্ডিজ ক্রিকেটাররা। জয় নিয়ে নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার বদলা নিতে চায় ড্যারেন স্যামের দল। দর্শক, সেখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।